गवकुसुम संकाशं तत्प्रियं महाधृतिं धन्तारिं सर्वपापग्न प्रणतोऽस्मि दिवाकरं दिव्य शंख तुषारभ्यं नवोदाख्य संभवं नमामि शशिनां भक्ता शम्भुर्मुकुटभूषणं धरणी गर्भस्थ सम्भूतं विद्युत्पुञ्ज समाप्रभं कुमारं शक्तिहस्तोचं द्वैताङ्गनमम्महं प्रियङ्गुकलिकाश्यामं रूपिणं प्रतिमां बुधं सौम्यं सर्वगुणपेतं तं नमामि शशिनं सुतं देवतानां ऋषीणां च गुरुकन्नकसन्निभं वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकुन्दमुललाभ्यं वेतनं परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं पनमंहं नीलाञ्जय चयपक्षं रविसूत्रजमाग्रह छायाया गर्भसम्मुक्तं वन्दे भक्तशनिश्चरम् अर्धकाय महाघोरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकाशतं रौद्रं तं राहु प्रणमम्यहं पलाळरूपसङ्काशं तारकाग्रहविमर्दकं रौद्ररौद्रोत्मकं कुरुं तं केतु प्रणमम्यहम्। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 25। বিষয় হচ্ছে সংখ্যা 8-এর বিশ্লেষণ পদ্ধতি। তো এই 8 সংখ্যা আমরা জানি যে শনির সংখ্যা, আর শনি জানি কি নৈসর্গিক পাপ গ্রহ। যদিও শনির সাথে রবি, মঙ্গল, রাহু, কেতু এগুলো যুক্ত রয়েছে, কিন্তু শনিকে নাম শুনলেই যেন আমাদের ভিতরে একটা থরকম্প শুরু হয়ে যায়। তো এই যে থরকম্পটা শুরু হয়, এই থরকম্পকে আমরা কিভাবে দূর করতে পারি? শনি কি সর্বদাই থরকম্প দিয়ে দেয়, না কখনো কখনো এই শনি কিন্তু ভালোও দেয়? বিশেষ করে ভালো কখন দেয় আর শনি এই কম্পন কখন সৃষ্টি করে? আমরা কিন্তু দেখি এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বেশি শিখতেছি যে শনি মহারাজ আপনার এই 7.5-তে, যেমন 7.5-তে 7.5 আসছে মানে জীবন আর যেন চলবে না। 7.5 কি? রাশির আগের ঘর, রাশির ঘর, আর রাশির পরের ঘরে গোচরে যখন শনি প্রদক্ষিণ করবে বা পরিভ্রমণ করবে, তখন সেটিকে 7.5 বলা হয়, এই 7.5 বছরকে। তো এই 7.5 বছর, যেমন ধরুন বর্তমান সময়ে বাংলাদেশের শেয়ার বাজারে ধস নেমেছে। হ্যাঁ, নেমেছে। তো এই ধস নামার সময়েও কি কেউ এর ভিতর বাণিজ্য করছে না? করছে নাকি করছে না? না সবাই লস করছে? কি মনে হয়, সবাই কি লস করছে, না না কেউ স্যার, কেউ এর এটা তো ভিতরে এটা তো একটা অপরচুনিটি আছে স্যার। এখানে সবাই লস করে নেয়, আবার নতুন ইনভেস্টর ঢুকছে। মানে হ্যাঁ, এখানে কিন্তু সুযোগের বহুত ব্যবহার আছে। অনেক মানুষ লাভ করছে, অনেকে লস করছে, আবার নতুন ইনভেস্টর ঢুকে তারা আবার মানে লো কস্টে একটা ইনভেস্টমেন্ট করে অপরচুনিটি নিয়ে নিছে। হ্যাঁ, দেশে যখন দুর্ভিক্ষ লাগে তখন সেই দুর্ভিক্ষের ভিতরেও কিন্তু কেউ কেউ অনেক বড় কিছু হয়। যেমন আমরা কয়েক বছর আগে দেখেছিলাম যে কুরবানির ঈদে চামড়া রপ্তানি বা চামড়া বাজারজাত করো বা চামড়া বিক্রি বন্ধ। সমস্ত চামড়া কিন্তু নিয়ে ওই সব ইসে ফেলে দেওয়া হয়েছিল, কি ভাগাড়ে। তো ভাগাড়ে যে ফেলে দেওয়া হয়েছে, মানে চামড়া শিল্পটা 1 বছরের জন্য স্তব্ধ হয়ে যাবে বা গেছেও। কিন্তু আসলে দেখেন যায়নি। তার ভিতরে ওই ভাগাড় থেকেও অনেকে ওই চামড়া তুলে নিয়ে সুন্দরভাবে ওই রোদ্রে দিয়ে লবণ মেখে বা যেভাবে আর কি প্রসেসিং করা হয়, ওই প্রসেসিং করে ওই চামড়া রপ্তানি করে অনেকে কিন্তু ধনী হয়েছে। তো এই ক্ষেত্রে 7.5-র ভয় পাওয়ার আগে আমি প্রত্যেক শিক্ষার্থীদের একটি পরামর্শ দিব, সে হচ্ছে রাশি অনুপাতে কিন্তু 7.5-র কুফল বা সুফল প্রাপ্ত হয়ে থাকি। যেমন আমরা ওই যে ডিগ্রি ক্লাসের পঞ্জিকা শিখবো, একটি ক্লাস আমরা যে আলোচনা করেছিলাম যে বিবাহের দিন বা 5টি লগ্ন রয়েছে, এর ভিতর কোন লগ্নটি নিব, সেটি ওই জাতকের রাশি বা লগ্নের উপর নির্ভর করে বা পাত্রপাত্রীর রাশি লগ্নের উপর নির্ভর করে তারপরেই না আমরা এটি কিন্তু দিব। এই দেখেন, আমার মিউট করতে মনে ছিল না, আমি কিন্তু বলে ফেলেছি একজনকে যে 10টা 35 থেকে 10টা 50 আপনারা শুনেছেন
যে এর ভিতর ধরেন একটি কাজ করতে বলা হচ্ছে, তো উনি বলছে যে নদীতে জোয়ার লাগবে তো দুটোর পরে। তাহলে যদি জোয়ার দেখেই এই সময় নির্ধারণ হতো, হ্যাঁ, জোয়ার ভাটা, ভরা কাঁঠাল, মরা কাঁঠাল, বা ধরুন এই চন্দ্র সূর্যের আকর্ষণে নদীতে জোয়ার ভাটা হচ্ছে, সেই অনুযায়ী তিথি হচ্ছে, তো সেই তিথির অন্তিমকাল সর্বত্র সমান। তো সেই তিথির উপরে মানে জোয়ারে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের আহ, পেট ভরে বা ফুলে ফেঁপে উঠবে। এবার পেট ভরবে, ধরুন জোয়ারে যদি রান্না শুরু করা হয় তাহলে অল্প চাউলের রান্নায় সমস্ত অতিথিরা খাওয়া দাওয়া করেও আরো উদ্বৃত্ত থাকবে। এইবার যদি বলা হয় যে হ্যাঁ জোয়ারে আমরা রান্না শুরু করবো, এইবার রান্না খেয়ে সবার পেট ফুলবে, এমন হতে পারে না? পেট খারাপ করবে, হতে পারে না? জি, হতে পারে। পারে কি পারে না, এইগুলোই কিন্তু শেখার দরকার আমাদের। যে জোয়ার যে সবসময় শুভ, আবার ওই জোয়ার বান ডেকেও কিন্তু দেশ মানে একেবারে ডুবিয়ে দিচ্ছে, যে কারণে বন্যায় লক্ষ লক্ষ ঘরবাড়ি বা ধ্বংস হচ্ছে। বড় বড় বন্যার ইতিহাস যদি আমরা দেখি তাহলে এটি কিন্তু ঘটাচ্ছে। তো সব সময় কিন্তু শনি সর্বদা শুভ ফল দেবে বা সর্বদা অশুভ ফল দেবে এটি ভাবলে হবে না। যখন দেবে তখন শনি স্বসাগরাধ্বনির অধিপতি করবে, আর যখন নেবে তখন নিঃস্বরিত্ব করবে। তো এটি খালি ভাবলে হবে না যে শনি আমাদের লগ্নের ষষ্ঠে আছে বা লগ্নে আছে বা অষ্টমে আছে বা দ্বাদশে আছে, মানে এই শনি মেরে দেবে। শনি অষ্টমে আছে মানে শনি মেরে দেবে। তাহলে শনি অষ্টমে আছে, শনি যে মেরে দেবে, আরো একটি কথা কিন্তু মতান্তরে রয়েছে যে শনি কখনোই মারক হন না, মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হয়। এমনকি শনি ধনু ধনু লগ্নের ক্ষেত্রে শনি ধনপতি, সে তো মারক। তাহলে এইবার ধনু রাশি ধনু লগ্ন, ধনু রাশি ধনু লগ্নের ধনভাবে শনি যাবে, সে 7.5 শেষ ধাপ অতিক্রম করবে। একটু বোঝার চেষ্টা করে যে ধনু রাশি ধনু লগ্ন, শনি হচ্ছে মারক। তাহলে সে ধনভাবে গেলে 7.5 কিন্তু অন্তিম পর্যায়ে অর্থাৎ শেষ সময়, তো শেষ সময় অতিক্রম করবে। তাহলে শেষ সময় উনি যাওয়ার সময় এই ব্যক্তি ধনু রাশি ধনু লগ্নের লোককে ধন সম্পদ সম্পত্তি সব নিয়ে যাবে, আবার তাকে কি করবে, মেরে দিয়ে যাবে, তাই তো? এইটাই কিন্তু আমরা প্রেডিকশন করব সাধারণত। সাধারণত প্রেডিকশন আমরা কিন্তু তাই করি। আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু ভুল করবে, ভুল শুধরানোর দায়িত্ব কিন্তু আপনাদের, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো ভুল যদি আপনারাই শুধরান, তাহলে আপনাদের যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে শনি মারক, ওই যে বললাম যে শনি মারক লক্ষণ আক্রান্ত হলে মানব মারক হবে, সরাসরি সে মারবে না, মরার মতো ফেলে রাখবে। তাছাড়া লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, সে ধনপতি, ধনভাবে রয়েছে। কেন এখানে এমন হতে পারে না যে সে ঘুষ নিয়ে টাকা ইনকাম করবে, বা ধরুন জুয়া খেলে ইনকাম করবে, এরকম ঝটকা উপার্জন করবে? ধনপতি ধনভাবে, শনির মতো হাই ভোল্টেজ গ্রহ করতে পারে না, বক্র হতে সে টাকা উপার্জন করতে পারে না। আর তাকে মেরে দেবে, মেরে দিতে গেলে তাহলে তো তখন চলে আসতে হবে কিন্তু যে অষ্টম ভাব। তা ধনু লগ্নের অষ্টম ভাব মানে কি? চন্দ্র না? তাহলে চন্দ্র ধনু লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি গ্রহ যে চন্দ্র, এই চন্দ্রের কথা শুভ অশুভ মনে হয় আমরা কিছু বলিনি, আপনাদের বামে যে কাগজটা আছে ওটাই দেখে নিই। তাহলে এই চন্দ্র শুভ হলে শুভ হবে আর অশুভ হলে অশুভ হবে। তাহলে চন্দ্রের সেই ফোকাসেই কিন্তু জোয়ার হচ্ছে। তাহলে সেই জোয়ারে ওনার প্রশ্ন হচ্ছে সেই জোয়ারে হলে আমার কাজটা শুভ হবে। তো এই বিষয় নিয়ে আমরা ডিগ্রি ক্লাসে আসবো, এটা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। ধীরে ধীরে আমরা এগুলো, এই 7.5-এর ব্যাখ্যা ধরুন আগে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, কিন্তু বৃহৎ কলেবরে আসলে প্রয়োজন। এই 7.5 নিয়ে, কালসর্প দোষ নিয়ে, মাঙ্গলিক দোষ নিয়ে মানুষ অহরহ প্রশ্ন করে। তো এটি আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে যে 12টি লগ্ন সাপেক্ষে কালসর্প দোষ শিখতে হবে।
এমনকি কালসর্প দোষ কালসর্প যোগেও পরিণত হতে পারে। দেখি আজকের দিন যোগে পরিণত হয় কিনা। তো শনি ধরুন আজকে আহ রাশি কোথায়, আজকে গোচরের রাশি সিংহে মনে হয়। রাশি কর্কটে স্যার। কর্কটে, হ্যাঁ স্যার। 22 তারিখে কর্কটে। আচ্ছা, তাহলে একটু সবটা বসিয়ে নিই। এখন চন্দ্র হচ্ছে কর্কটে। নিরোজ বাবু একটু বলেন। আর হচ্ছে চন্দ্র বৃহস্পতি, চন্দ্রমঙ্গল স্যার কর্কটে। চন্দ্রমঙ্গল, হ্যাঁ মঙ্গল, আর হচ্ছে রবি। রবি তো পার হয়ে গেছে। রবি রবি হচ্ছে বৃশ্চিকে স্যার। বৃশ্চিকে। রবি বুধ বৃশ্চিকে। রবি বুধ বৃশ্চিকে, শুক্র হচ্ছে ধনুতে, ধনুতে। আর শনি হচ্ছে কুম্ভে, কুম্ভে। আর রাহু হচ্ছে মীনে, মিনে। আর কন্যায় হচ্ছে কেতু। কেতু। লগ্নটা কি? লগ্ন আমরা ধনু লগ্নে শুরু করছি স্যার। ধনু লগ্নে শুরু করছি, বাহ খুব ভালো। চন্দ্র একেবারে অষ্টমপতি, অষ্টমে বসে আছে। তাহলে দেখি আমাদের ক্লাসে আজকে মেনে দেয় কিনা। যদি বোঝা যায় যে কারেন্ট চলে যাচ্ছে, ল্যাপটপও বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এইরকম হলে বোঝা যাবে যে আমাদের আজকে মেরে দিয়েছে। আমি আগেই ল্যাপটপের চার্জার নিয়ে আসি। হুম। তো শনি যেমন আমরা জানি যে শনি বিদ্রোহের মালিক, ফাটলের মালিক, ক্ষয়ক্ষতির মালিক, লোকসানের মালিক এবং যাবতীয় বিপর্যয়ের মালিক, অর্থাৎ কারক গ্রহ। তো এই শনি বিপর্যয়ের মধ্য দিয়েও কিন্তু শনি যোগ দেয়, সাধনা দেয়, ভক্তি দেয়, একাগ্রতা দেয়, এমনকি বিশেষ করে আধ্যাত্মিক শক্তি ও কিন্তু এই শনি দেয়। আবার মানুষকে ওই স্বসাগরধ্বনির অধিপতিও কিন্তু শনি করে। এটা যখন আপনারা বিশিষ্ট জনদের প্ল্যানেট দেখবেন, বিশেষ করে দেখানো হবে সামনের দিকে ধাপে ধাপে, তো তখন আপনারা বুঝতে পারবেন যে শনি কিভাবে স্বসাগরধ্বনির অধিপতি করেছে। তাছাড়া বিশেষ করে দেখুন, এই লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ড বা বিভিন্ন ফেরিঘাট, ফেরির উপরে, এই জনবহুল জায়গায় বিশেষ করে অষ্টধাতুর উম, আংটি, পাতের আংটি, অষ্টধাতুর ব্রেসলেট, এগুলো কিন্তু অহরহ বিক্রি হয়। ধাতু যদিও 8টি নয়, ধাতু হচ্ছে 7টি। একটি হচ্ছে ধাতু সংকর, কিন্তু একটি ধাতুকে ফাঁকি দিয়ে 8টি ধাতুকে সঙ্গে নিয়ে শনি কিন্তু সেই জন্মলগ্ন থেকে চলছে, অদ্যবধিও কিন্তু তার সে থেমে নেই। তার মানে কি? শনি মরণশীল নয়, সে গতিশীল। আবার সেই কোন আমলে ঘোড়ার খুর ব্যবহার করতে বলেছে, জালের কাঠি ব্যবহার করতে বলে শনির জন্য, ছাতির ছিক দিয়ে আংটি বা রিং তৈরি করে ব্যবহার করতে বলে, সেগুলোও কিন্তু যুগ যুগ ধরে চলছে। অর্থাৎ শনি যা শুরু করে সেটি কখনো ছাড়ে না বা ছাড়ায় না। যেমন যোগ সাধনা, একাগ্রতা বা আধ্যাত্মিকতা, ভক্তি, এগুলো জন্মসূত্র থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্তই কিন্তু চলে। এটি এই শনি কিন্তু আনয়ন করে। বিশেষ করে আমরা একাগ্র মনে এই যে ক্লাস করছি, এই যোগ সাধনা, একাগ্রতা বা ভক্তি শ্রদ্ধা, এগুলো কিন্তু এই শনি মহারাজই দিয়ে থাকে। তাছাড়া ধরুন যেমন আমরা পৌরাণিক তো অনেক ব্যাখ্যা দিলে অনেক কিছুই দেওয়া যায়। তো আমরা সেই ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট আর না করি, এগুলো আমরা অনেকেই জানি। তো শনি যেমন হয় মৃত্যু, বিশেষ করে পতন, এমনকি ধ্বংস, উগ্রতা, ভয়াবহতা, এগুলো শনি হয়তো নেগেটিভ দিক তার রয়েছে। কিন্তু শনি যে মানুষকে খাঁটি স্বর্ণে পরিণত করে, কিন্তু সেই খাঁটি স্বর্ণে কখনো গহনা হয় না, এটি কিন্তু বুঝতে হবে। খাঁটি স্বর্ণের কিবা মূল্য আছে? যারা ব্যবসায়ী, শুধু তাদের কাছে মূল্য আছে যে স্বর্ণ কিনবো, ওই যে স্বর্ণের বিস্কুট বা স্বর্ণের ধরুন পাউডার বা গুঁড়া, এগুলো কিনবো আর বিক্রি করবো।
কিন্তু কিনবো, বিক্রি করব, বিক্রি করছে কিন্তু সেই স্বর্ণ শিল্পীদের কাছে। অর্থাৎ সেই স্বর্ণ কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। ওটি কিন্তু সৌন্দর্যবর্ধক হচ্ছে না। কথাটি কেন বললাম? শনি এককভাবে মারক হন না। অর্থাৎ শনির ভিতর ভেজাল ঢুকে তবেই না মারক হতে হবে। যেমন ভেজাল দিয়ে গহনা তৈরি করতে হয়, তবেই না শনি হাসে। তো সেই গহনা করায় কোন গ্রহ? শুক্র স্যার। সুন্দর, শুক্র। তো এই যে শুক্র শনির সঙ্গে যুক্ত হলে 8 আর 6 14, 4 আর 1 5, দেখেন তখন কিন্তু বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় আমরা যেটি শিখেছি, এই 8 যোগ 6 সমান 14 মানে 5। এই ব্রেন খাটিয়ে খাটিয়ে এই জায়গায় একটু ফুটকুলি দিয়ে, এখানে একটু ধরেন ঝালাই দিয়ে, একটু রাং দিয়ে বা কি করে, মানে স্বর্ণকারয় চোং দিয়ে ফু ফু দিয়ে কত সুন্দর সুন্দর অলংকার তৈরি করছে, এটি বুঝতে হবে। তাছাড়া শনির শত্রু 3টি, রবি, চন্দ্র, মঙ্গল মনে হয় সম্ভবত, নাকি? হ্যাঁ স্যার, রবিচন্দ্র মঙ্গল। রবি, চন্দ্র, মঙ্গল। তাহলে শনির সঙ্গে শুক্রের কিন্তু কোনো শত্রুতা নেই। তো এই যে শুক্র অলংকার তৈরি করতে সহযোগিতা করছে, তাহলে শুক্রকে যদি সহযোগিতা করে থাকে, মানে শনিকে যদি শুক্র সহযোগিতা করে এইরকম একটা বিশেষ জিনিস সৃষ্টি করতে পারে, মানে একটু খাদ ঢুকিয়ে, অর্থাৎ নিখাত স্বর্ণের মধ্যে একটু খাদ ঢুকিয়ে যদি এত সুন্দর জিনিস তৈরি করতে পারে, তাহলে ওই অপশক্তি মানে পাপ গ্রহ যুক্ত হয়ে ওই পচন কিন্তু ধরাতে পারে। যেমন আমরা বলেছি যে একটি আপেল, পচা আপেল ঝুড়ির মধ্যে রেখে আর 5টি আপেল রাখলে ওই 5টি আপেল দ্রুত ওই একটির পচনে আর 5টি পচবে। কিন্তু ওই 5টির মধ্যে যদি ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, ওই ফল 5টি যদি আরো বেশি শক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু ওই পচনশীল ফলটি ওই পচে গন্ধ হবে, কিন্তু সুন্দরগুলোকে আর পচাতে পারবে না। অর্থ কি? অর্থ হচ্ছে শনি যদি শক্ত থাকে, তাহলে ওই রবি, মঙ্গল আর এই চন্দ্র, রবি চন্দ্র মঙ্গল, হ্যাঁ রবি মঙ্গল চন্দ্র, এরা হ্যাঁ স্যার। যে শনিকে মারবে, ওইটি মারতে পারবে কিনা সেটি কিন্তু ওই মঙ্গলের শক্তির উপর বা রবির শক্তির উপর বা চন্দ্রের শক্তির উপর নির্ভর করবে। বুঝতে কি পেরেছেন? হ্যাঁ একটু স্যার। দরকার, হ্যাঁ স্যার। একটু দরকার যে বুঝতে পেরেছি কিনা। তো বিশেষ করে চন্দ্র হচ্ছে মমত্বশীল গ্রহ। সে যদি ডিরেক্ট শুট করে, তো আমাদের এখানে কিন্তু একটু ভাবতে হবে যে চন্দ্র শুট করে দিল আর অমনি মরে গেল, শনি মারক হলো, মেরে ফেললো। তো এটি ভাবলে কেমন কিন্তু একটু লাগে। চন্দ্র হচ্ছে মা, মমত্বশীল গ্রহ, তাহলে সে শনির সঙ্গে যুক্ত থেকে একটি জাতককে মেরে দিতে পারে। তো এই যে মেরে দিতে পারে, এটি ভাবতে গেলেও একটু কিন্তু কেমন লাগে। আজকের ক্লাসটি কিন্তু ওই দেখেন সেই চন্দ্র গেছে, আমরা আলোচনা করতে করতে কিভাবে সেই চন্দ্রের মধ্যে গেলাম। চন্দ্র নিজ গৃহে আছে, আবার আরেকটি মঙ্গলকে সঙ্গে নিয়ে আসে। তাহলে এইবার শনিকে ধনু লগ্ন সাপেক্ষে শনিকে ধনভাবে বসান, না হলে তৃতীয় তো সে নিজ গৃহে আছে। এই শনিকে মারক হতে বলেন তো, হবে কি জয়ন্ত বাবু? মারক হবে? স্যার শনি যদি স্যার এই মকর রাশিতে বসে থাকে, মকরের শনি তো স্যার অত্যন্ত শক্তিশালী, তো হ্যাঁ, তার নিজ দিয়ে সে বসে আছে, চন্দ্র দৃষ্টি দিয়ে তাকে কি করে মারবে স্যার? সম্ভব না স্যার। এটাই বলতেছি যে শনিটাকে আমি ধনু লগ্নের মারক শনি এই যে ধনভাবে বসিয়ে দিলাম। আমাদের পাপ গ্রহ মানে ওই পচনশীল আপেল কিন্তু এই চন্দ্র আর মঙ্গল দুটির পাশে আমরা আরেকটি আপেলকে রাখলাম। তো 3টি আপেল আমরা এখানে কোথায় পাবো এখন? আমি তো 3টে কিনে রাখিনি। এই নেন 3টি আপেল, এই এই ধরেন এই
এই 3টি আপেলের এটি হচ্ছে পচা, আর এই দুটোকে এবার পচাক না। পারবে? এই চন্দ্রমঙ্গল পারবে? না স্যার, কিন্তু পারবে না স্যার। কথা বলতে হবে, কথা না পারবে না বললে স্যার, কিছু শেখা যাবে পারবে না। না স্যার। কেন পারবে না? মকরে না বললে এটা তো আমি ওই ভাব দিয়ে গেছি, তার জন্য বলেছেন পারবে। না স্যার, মকরে শনি স্যার অত্যন্ত শক্তিশালী, এটা তার স্বগৃহ। এবং কুম্ভ এবং মকরের মধ্যে শনি মকরে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এখানে হ্যাঁ, তার যে স্বাভাবিক যে কারকতা, এই কারকতাটা অত্যন্ত অ্যাক্টিভ হয় এই মকর রাশিতেই। কুম্ভে যে সে অনেকটা শান্ত হয়ে যায়, হুম, কিন্তু তার যে ধ্বংস বিপর্যয়, তারপরে দুঃখ দুর্দশার এই জায়গা, তার যে মানে অ্যাসিডে পুরাই খাঁটি স্বর্ণে রূপান্তরিত করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা মকরে থাকাকালীনই তার মধ্যে থাকে বেশি স্যার। যেহেতু এত ক্ষমতা তার মধ্যে থাকে, তখন সে অন্যকে যারা পৌঁছায় দেবে অ্যাসিডের কাছে, অন্য আইসে কি কি করে পৌঁছাবে স্যার? স্যার এইখানে আমি দুইটা কথা বলতে চাই হ্যাঁ, স্যার। নীরজ বাবু একটু বলেন তো। আমি বলতে চাচ্ছি, যেমন এই যে শনি চন্দ্রের আপনি যে কম্বিনেশনটা বলতেছেন স্যার, যে মারক হবে কিনা, বিশেষ করে চন্দ্র তো কখনোই কাউকে শত্রু মনে করতেছে না, অতএব তার কাছে শনিও শত্রু না। বিশেষ আমরা যদি শনির কারকতাটাকে ধরি, সে হ্যাঁ, নৈসর্গিক অশুভ গ্রহের তালিকায় আছে, কিন্তু তার কারকতা হচ্ছে তো স্বর্ণ বানানো, খাঁটি সোনা তৈরি করা। তো ওইটা হচ্ছে যে যেভাবে নিবে স্যার, মারকত্ব এখন আমার ভোগ বিলাস হবে না, শনিচন্দ্রের যুগ হবে, ভোগ বিলাস হবে না, ওই চন্দ্রকে কষ্ট দিয়ে দিয়ে একটা আধ্যাত্মিক মমত্বে পরিণত করবে। সেই মাকে একটা আহ অনেক শক্তিশালী মায়ে পরিণত করবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, তাকে তৈরি করবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ভোগবাদী হই, সেই ক্ষেত্রে আমার জন্য মারক হবে। কিন্তু আমি যদি ভোগবাদী না হই, আমি যদি ত্যাগী হই, তাহলে তো সেই শনি আমাকে তৈরি করতেছে, আমাকে আলাদা একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে স্যার। আমার আমার কমপ্লিমেন্ট এটাই স্যার। হ্যাঁ বাবু, আমি আপনাদের কাছ থেকে যেটি আশা করব সেটি হচ্ছে, ধরেন, হ্যাঁ আমি যথেষ্ট পেয়েছি, কিন্তু আমার আশা আর একটু বেশি। কেমন বেশি? আপনারা কিন্তু বলতে পারতেন যে চন্দ্র নিজ গৃহে বসে আছে, সে শক্তিশালী হয়ে, ধরেন তার নিজের ঘরে বসে আছে, শনিও নিজের ঘরে বসে আছে। দুটো যদি দাঁড়িপাল্লায় দেওয়া হয়, তাহলে চন্দ্রের সাইড কি হবে? উঁচু হবে না নিচু হবে? উঁচু চন্দ্র হবে। আর শনি যদি দাঁড়িপাল্লার দুপাশে দেওয়া হয়, তাহলে চন্দ্রও নিজের গৃহে বসে আছে, শনিও নিজের গৃহে বসে আছে। কিন্তু চন্দ্রের দৃষ্টিতে শনি ক্ষতিগ্রস্ত হচ্ছে না শনির দৃষ্টিতে চন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে? তা সেই শনির দৃষ্টিতে দাঁড়িপাল্লায় দিলে, শনির দৃষ্টিতে চন্দ্র ক্ষতিগ্রস্ত হবে স্যার। তাহলে দাঁড়িপাল্লায় দিলে কোন পাশ উঁচু থাকবে? এই পাল্লা দিলে শনি চন্দ্র উঁচু শনির হবে। উঁচু থাকবে। শনির পাশ উঁচু থাকবে না শনির পাশ মা- নিচু থাকবে? যে শনির পাশ শনির পাশ পাশে মানে শনির পাশ নিচু নিচে শনির তো থাকবে, চন্দ্র নিচে উঁচু থাকবে। মানে শনির পাশে বেশি থাকবে, চন্দ্রের পাশ উঁচু হুম। হ্যাঁ থাকবে, মানে চন্দ্রের পাশে হ্যাঁ, কম পড়তেছে। মানে জি কারণ স্যার। শনি শনি তো দৃষ্টি দিয়ে চন্দ্রকে ভারী করে ফেলছে স্যার। ভারী না, ওকে আরো নিষ্ক্রিয় করে ফেলছে, ভারী না, সেটাই বলতেছি স্যার। ওকে দুর্বল নিষ্ক্রিয় করছে, করতেছে। মানে ওকে দুর্বল 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 করে ফেলছে। করতেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দুর্বল মানে বেশি মাল, মানে কাস্টমারের লাভ। তাহলে বেশি মাল হতে গেলে দাঁড়িপাল্লার নিচু সাইড হচ্ছে কাস্টমার হ্যাঁ স্যার, শনির আর লাভ। শনির সাইড ভারী থাকবে। হ্যাঁ, তাহলে শনির সাইড হচ্ছে এরকম নিচু হবে। দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলটা ওখানে নিচুস্থ হয়ে বসে আছে, তাই তো? তাহলে সেই নিচস্থ মঙ্গল শনিকে দৃষ্টি দিয়ে উনি আর কি করবে? নিচু গৃহে বসে আছে, নিচুস্থ নাও থাকতে পারে, সেটা ডিগ্রির ব্যাপার, কিন্তু নিচু গৃহে থেকে সে শনিকে দৃষ্টি দিয়ে শনির আর কি কি বা ঘটাবে? এটি কিন্তু তাছাড়া মঙ্গল আর শনি তো নিষ্ক্রিয় আর কি, সম। তার মানে নিষ্ক্রিয় ওই, সংখ্যা, না মানে মঙ্গলের সাথে শনির রিলেশনটা শত্রুতা, শত্রুতা। মঙ্গলের সাথে, বৈরিতা। হুম। না মঙ্গলের সাথে তো মঙ্গল, শত্রুতা হলো চন্দ্র, বুধের। রবি হচ্ছে তিনজনের সঙ্গে শত্রুতা, মানে বৈরিতা। হ্যাঁ, শনির শনির সাথে শত্রুতা, হ্যাঁ, কিন্তু মঙ্গলের সাথে তো শনির শত্রুতা না, না, মঙ্গলের সঙ্গে একমাত্র বুধের শত্রুতা আছে, বুধের শত্রুতা আছে। সেই জন্য অন্য আমি কারো বলছি যে শত্রুতা নেই। মঙ্গল এখানে নিচু আছে এবং শনির সাথে তার মঙ্গলের শত্রুতা নাই। হুম,
তার মানে কি মঙ্গল এখানে শনির কিছু করতে পারবে না, সে দুর্বল হয়ে আছে। হ্যাঁ, তাহলে এই শনির মারক লক্ষণাক্রান্ত হলে এই দেখেন ধনু লগ্নের কিন্তু এই অষ্টম ঘর শনি গিয়ে চন্দ্র মঙ্গলকে সঙ্গে নিয়ে মারক লক্ষণাক্রান্ত হলো, কিন্তু এই ব্যক্তিকেও কি মেরে দেবে? স্যার অবশ্যই দেবে, স্যার অবশ্যই দেবে। এটা অবশ্যই দেবে। জি স্যার। কেন দেবে? স্যার, এক নাম্বার স্যার অষ্টমস্ত শনি, দুই নাম্বার হচ্ছে চন্দ্রের গৃহ এখানে জলরাশিতে পড়তেছে, আর হ্যাঁ, চন্দ্র হচ্ছে সক্ষেত্রস্থ। আর সেখানে তো শনি, ওটা তোমার নিজের গ্রহ মানে ঘর হচ্ছে না স্যার, এখানে চন্দ্র বলবান, শনি দুর্বল হবে, সাথে মঙ্গলও যেহেতু আছে স্যার। তাহলে চন্দ্র আর মঙ্গল দুটি দুর্বল গ্রহ শনিকে কিভাবে শনিকে দিয়ে মারাবে? আর মরলে এটি কি রোগে মরবে? স্যার অষ্টমে শনি, চন্দ্র, মঙ্গল, আহ, কি রোগে স্যার? স্যার, শনির বেদি পুরে গেলে তো স্যার মরবে স্যার। এইবার এইখানে সাড়ে সাতিতে আসেন, দেখেন আপনারা ওই যে কেন কথাটা বলছি ক্লাসটাই এই শুরুতে কেন আলোচনা করে গেলাম যে শনি আসছে সাড়ে সাতি একটু মুখের মধ্যে চলে আসছে, আপনাদের শিখতে হবে কি? দেখুন আমরা ক্লাস করছি এখানে কয়জন, 5 5 10 15 20 21, 21 জনের মধ্যে আমি আর এক্সেস মানে যে জুম চালু করেছে 2 জন, মানে 19 জন বাদ দিলে তার ভিতরে হচ্ছে 10 12 জনের হচ্ছে ভিডিও অন আছে, আর 19 জন মানে 7 জন নেই। মানে 7 জন ক্লাস করতেছে কি করতেছে না জানি না, মানে ডাক দিলেও অনেক সময় পাওয়া যায় না, তার মানে বোঝা যায় যে করছে না। তো দেখুন এটি আমাদের আজকে প্রয়োজন নেই, আজ আমাদের এই ডিপ্লোমা কোর্সে মাথায় ঢুকবে না, কিন্তু এটি তো ভাবতে হবে যে দেবাশিস বাবু আপনি যে বললেন এইটা যখন সাড়ে সাতি হবে তখন তার রাশিটা কিন্তু কর্কট, স্যার শনি যখন এখানে থাকবে সাড়ে সাতির মিডিল পয়েন্টে কিন্তু সে থাকবে, হতে পারে তার লগ্ন ধনু। তাহলে এইবার সাড়ে সাতির রাশিতে শনি, কর্কট রাশির পাপ গ্রহ হচ্ছে শনি, মঙ্গল হচ্ছে রাজযোগকারক গ্রহ, সে নিচু গৃহে থেকে মঙ্গল যুক্ত হয়েছে, তো এই শনি মেরে দেবে। বলতে গেলে তো এখান থেকে বলতেছেন অষ্টমে শনি, কিন্তু এখানে বলবেন না সে ব্যক্তিটার রাশিটা যে কর্কট, এটা বলবেন না। জি স্যার, জি স্যার, রাশিতে, হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার। এই জন্য জ্যোতিষের ওই অষ্টচক্ষু লাগবে, মানে মাসির মতো চোখ লাগবে, না হলে জ্যোতিষের ওই নজরদারি কিন্তু ঠিক মতো হবে না। আমরা এত নজরদারি দেওয়ার পরেও আমি এত বড় ভুল করি, তাহলে আপনারা অল্প নজর দিয়ে আপনাদের ভুল আরো সেই বেশি থেকে যাবে, যার জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো শনি সাড়ে সাতি নিয়ে যাই হোক আমরা পরে ক্লাস করব যে শনি সাড়ে সাতি রাশি অনুযায়ী আমাদের কিভাবে হবে। তবু আজকের গোচর ক্লাসটি শুরু হয়েছে ধনু লগ্ন দিয়ে, যে লগ্নে কিনা শুক্র বসে আছে, যে শুক্র শনিকে সাপোর্ট দিলে সুন্দর একটা কিছু হয়, কিন্তু শুক্র 12 ক্লাস হচ্ছে, অর্থাৎ শুক্রের একটি কানেকশন আমাদের আছে। তো এই ধনু লগ্নে শুক্র থেকে আমাদের ক্লাসের যাত্রা শুরু করিয়ে দিল। তো যারা 8 তারিখে জন্মগ্রহণ করেছে, 17 তারিখে জন্মগ্রহণ করেছে, 27 তারিখে 26 তারিখে জন্মগ্রহণ করেছে, সবাই হচ্ছে 8 সংখ্যার জাতক বা জাতিকা, অর্থাৎ সবাই শনির জাতক বা জাতিকা। দেখুন আপনাদের কম মানে সবাইকে এক জায়গায় নিতে পারিনি বিধায় এই জায়গার আলোচনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কিন্তু এই রকম একটা জায়গায় আলোচনায় যাওয়া অনেক অনেক কঠিন হবে। যেমন অনুধাবন করতে পারবেন জয়ন্ত বাবু, অনুধাবন করতে পারবেন নীরজ বাবু, অনুধাবন করতে পারবেন স্বপন চক্রবর্তী, ইন্দ্রা টিটু বাবু, ইন্দ্রা অনুধাবন করতে পারবে, কিন্তু সবাই এটি অনুধাবন করতে পারবেন না যে আসলে কোন জায়গা থেকে আমরা কেন ওখান থেকে ছেড়ে বেরিয়ে আসলাম, আর আশাটা আমাদের জন্য কত মানে কত কি হারালাম, এটা তখন কিন্তু বোঝালাম। অর্থাৎ আপনারা নোট করে রাখুন যে সাড়ে সাতির 12টি রাশি অনুযায়ী আমাদের যেন সাড়ে সাতির ক্লাস হয়, এটি আপনারা আশা করেন, এভাবে লিখে রাখেন, একটু নোট করে রাখেন, এটা প্রয়োজন হবে।
তাছাড়া এইবার 8 তারিখের শনি আমরা তো জানি ওই পূর্বের সংখ্যার মতো, যে 8 তারিখ যারা জন্মগ্রহণ করেছে একক শনি, 17 তারিখে 1+7, তাহলে রবি এবং কেতু, মানে দুটি রবি, একটি সক্রিয় রবি একটি নিষ্ক্রিয় রবি, দুই রবির মিলনে হচ্ছে আপনার শনি। আর 26 তারিখে হচ্ছে চন্দ্র আর শুক্র মিলে শনি। তাহলে যে চন্দ্র আর শুক্র এই দুটি গ্রহ যে মিলল, তার মধ্যে শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এবং শনির সঙ্গে তার এমন কোনো নেগেটিভ সম্পর্ক নেই, বরং সে ওই যে গহনা তৈরি করে শুক্র থেকে, এটি আমরা বললাম। তাছাড়া সেখানে চন্দ্র সৃষ্টির কারক চন্দ্র, মাতৃত্বের কারক চন্দ্র, স্নেহের কারক চন্দ্র, এই যে চন্দ্র সেখানে রয়েছে, 26 তারিখের যে শনি তৈরি করেছে সেটি চন্দ্র এবং শুক্র যুক্ত হয়ে শনি তৈরি করেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে একক শনি আমরা বুঝলাম যে এটি নয় মকরের শনি, কিন্তু মকরের শনি হবে কোনো গ্রহের উপর দৃষ্টি বা ওই শনির উপর কোনো গ্রহ দৃষ্ট বা যুক্ত হবে না। এমন শনি যদি মকরে কোনো প্ল্যানেটে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির ধরে নিতে পারি 8 তারিখ, নাকি নীরজ বাবু কি বলেন? তার একক শনিটা আমার কাছে, আমি পার্সোনাল ভাবে দেখেছি অনেক ক্ষেত্রে হ্যাঁ, যারা এই 8 তারিখের জন্ম, তারা তারা অনেকটা ওই যে 17 এবং 26-এ শনির চেয়ে তারা আহ, আহ, ইয়ে হয়, মানে নিজের কোনো ডিসিশন নাই, অন্যের ডিসিশনে চলে, এইভাবে আর কি, মানে নিজেদের নিজেদের কোনো এবং এটা মকরের শনি না বলে স্যার আমি কুম্ভের শনি বলতেছি স্যার, ওই যে আনন্দময় শনি, যেটা ছেলে খেলার মতো জীবন চালায় গেল এরকম আর কি। হ্যাঁ, গুরুত্ব দিল না, খুব একটা গুরুত্ব দিল না, হ্যাঁ, নিজের প্রতি গুরুত্ব নেই, আবার দেখা যাচ্ছে কর্মের প্রতি গুরুত্ব নেই, হ্যাঁ, হ্যাঁ, এটা স্যার। এরকম হতে পারে। যেমন অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাধকরা, অনেক বাউলরা বা অনেক ইয়েরা, তারা কখন স্নান করে, কখন খায়, কখন কি করে, এগুলো তার উম, মানে চিন্তা চেতনা নয়। তার চিন্তা চেতনা হচ্ছে কিভাবে আমরা আধ্যাত্ম জগতে আমরা উপরের দিকে যাব। অর্থাৎ সেই শনি মকর হোক আর কুম্ভ হোক, ধরুন কুম্ভেই যাক, কিন্তু অন্য কোনো গ্রহ দ্বারা প্রভাবিত হবে না, এটি তো বলেছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অন্য কোনো গ্রহের পাওয়ার তার উপরে যাবে না, বা সে অপরের উপর খবরদারিও করবে না। এমন একটি গ্রহ হচ্ছে 8 তারিখের যে শনি। আর 17 তারিখ যিনি, তিনি হচ্ছে কেতু, মানে নিষ্ক্রিয় রবি আর একটা রবি মিলে শনি। অর্থাৎ আমরা জানি ওই যে নীলঞ্জন চয়পখং রবি শূন্যং মহাগ্রম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনিচ্চরম। তো এই যে রবির মানে পুত্র হচ্ছে শনি, যে একে অপরকে দর্শন পর্যন্ত করতে চায় না, জন্ম দিয়েছে ঠিক আছে, কিন্তু ওই সন্তানের পরিচয় দিতে চাই না, ওই সন্তানের মুখ পর্যন্ত দেখতে চাই না, সেই রবির এই শনির জন্ম দেওয়া, জন্ম দিয়েছে। অর্থাৎ এই হচ্ছে সম্পূর্ণ বিরোধ সৃষ্টিকারী শনি। আমরা যে কথাটা বলি যে রবি কখনো শনিকে দেখতে পায় না, শনি রবিকেও সহ্য করতে পারে না। মানে বাবাকে সে সহ্য করতে পারে না, বাবা কি দেয়নি, তাকে চাকরি বাকরি দেয়নি, লেখাপড়া শিখায়নি, এই জন্য সহ্য করতে পারে না। আর রবি কেন সহ্য করতে পারে না? যে শনি তুমি ভালো মানুষ হওনি, মানুষের কল্যাণে আসনি, মানুষের ক্ষতি সাধন করেছো, তুমি এমনকি গণেশকে দেখতে গিয়ে তার শিরচ্ছেদ পর্যন্ত তোমার চোখের দৃষ্টিতে ঘটে গেছে, তো তোমাকে আর আমি কি পুত্র বলে সম্বোধন করব? তাই সে করতে চায়নি। তো এই যে চায়নি, সেই শনিটি কিন্তু এই 17 তারিখের শনি, এটি মাথায় রাখতে হবে। অর্থাৎ 17 তারিখের শনির মধ্যে রবির যে শুভ প্রভাবগুলো, রবির যে যশ, রবির যে সুনাম, রবির যে খ্যাতি, রবির যে প্রতিষ্ঠা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, এটি রবি পিতৃকারক গ্রহ, মানে পিতার আশীর্বাদ, দোয়া, উত্তরাধিকার প্রাপ্তি,
এগুলো পিতৃকারক গ্রহ কিন্তু সেই দিয়ে থাকে। আর একটা কথা হচ্ছে কেতু, যে আধ্যাত্মিক শক্তি দেয়, সেই আধ্যাত্মিকতার সঙ্গে বিরোধ, অর্থাৎ এই শনি যে সাধন ভজন করবে সেখানে স্পিরিচুয়াল শক্তির মধ্যে বিরোধ তৈরি হবে। অর্থাৎ তার কেতু দেখা যাচ্ছে ওই রাশির হয়তো 6 নম্বরে থাকবে বা 8 নম্বরে থাকবে, এরকম জায়গায় থাকবে, থেকে মানে ওই নেগেটিভ আধ্যাত্মিকতা করবে বা ওই চেষ্টা চালাবে, কিন্তু আসলে কিছু হবে না। বা দেখা যাচ্ছে ওই মিথুন আর তুলা বাদে বাকি লগ্ন রাশির দেখা যাচ্ছে পঞ্চম বাদে অন্য কোনো ঘরে আহ কেতু বসে আছে, মানে অর্থাৎ কেতু যে সাপোর্ট দেবে না সেরকম জায়গায় কেতু বসে থাকবে। এই ধরনের প্ল্যানেট তৈরি করা কিন্তু আমাদের শিখতে হবে, তো একটু অনুধাবন করতে হবে যে এই কেতু শনিকে সহযোগিতা করবে না। জয়ন্তবাবু বলেন, করবে? না স্যার, স্যার আপনি যে কথাগুলো বললেন আমি একটু প্রমাণ দিচ্ছি স্যার। হ্যাঁ। যেমন আমরা যদি 17 তারিখ 17/11/2024 এই তারিখের সকাল 8টা 20-এর যেটা ক্লাস শুরু হয়েছে স্যার, ওই সময় রাশিচক্রটা দেখি স্যার, তাইলে দেখা যাবে স্যার লগ্নে রবি বসে আছে আর চতুর্থে শনি আছে স্যার। হুম, পিতৃ পিতৃ সম্পদ যেখান থেকে বিচার করা হয় সেখানে শনি বসে আছে, আর রবি লগ্নে বসে আছে স্যার। হুম, রবি এবং বুধ লগ্নে বসে আছে, বৃশ্চিক লগ্ন। হুম, স্যার এখানে আপনি যেটা বললেন যে পিতার আশীর্বাদ, তো সেটা তো পাচ্ছি, লগ্নের রবি মানেই তো একটা শুভ, আর সেই লগ্নের চতুর্থে শনি অবস্থান মানে পিতৃপুরুষের সম্পদ সে পাচ্ছে। হুম, আর কেতু বসে আছে তার একাদশে, যেটা কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠ ভাব, হুম। হস্তা নক্ষত্রে। তো সেই কেতু তো তাকে সাপোর্ট দিচ্ছে না স্যার। আধ্যাত্মিক দিক দিয়ে সাপোর্ট কি করে দেবে স্যার? হস্তা নক্ষত্রে কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠে বসে একাদশ ভাবে, কন্যা রাশি। আর হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক। হ্যাঁ স্যার, লগ্ন বৃশ্চিক। হ্যাঁ, তা বৃশ্চিক লগ্নে রবি কিভাবে বসে থাকলো? লগ্নে বসে আছে রবি, বুধের সাথে সংযোগ স্থাপন করে বসে আছে স্যার। 17 তারিখে তো আর রবি কি বৃশ্চিকে গেছিল না তুলায় ছিল? স্যার না স্যার, রবি তো এখনো বৃশ্চিকই আছে স্যার। তাহলে না, আজকে হলো 17 তারিখ, 17ই নভেম্বর 17 নম্বর রবি বৃশ্চিকে 1 ডিগ্রিতে আছে স্যার। ও বৃশ্চিকে ঢুকেছিল আর কি, হ্যাঁ তাই? স্যার। হ্যাঁ, ও তাহলে বৃশ্চিকে ঢুকেছিল। তাহলে বৃশ্চিক লগ্নে যদি ঢুকে থাকে তাহলে এই বৃশ্চিক লগ্নের কর্মপতি সে কিনা লগ্নে গিয়ে বসে আছে, তার সঙ্গে আয়পতি যুক্ত হয়েছে, কিন্তু অষ্টম পতিও কিন্তু গিয়ে যুক্ত হয়েছে। তাহলে বুধাদিত্য যোগ যে লগ্নে বসে আছে, কিন্তু শনি আর রাহুর দৃষ্টি পড়ার কারণে বুধাদিত্য যোগটা ছিল না। তাহলে তো 17 তারিখ, হ্যাঁ আপনার ওই ক্লাসে তো আসলে কেতু সহযোগিতা করেনি, এই কেতু তো সহযোগিতা করেনি। একাদশে কেতু প্রাপ্তি দেবে, কিন্তু একাদশপতি যে আমার লগ্নে বসে আছে, এই একাদশপতি তো দিতে পারছে না। পারছে? একাদশপতি কোনো সহযোগিতা করছে? না স্যার। এই কেতুকে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনার 17 তারিখের ছকটায় চলে যান একটু ব্যাকে। জয়ন্তবাবু একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, তো 17 তারিখে যে ছকটি এঁকেছিলেন ওটিতে একটু যান, দেখে আসে। দেখে আসলেই তো দেখতে পাবেন যে কেতুর উপরে বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আছে। তো পঞ্চম দৃষ্টি থাকা সত্ত্বেও বৃহস্পতি দৃষ্ট কেতু আসলে কেন দিতে পারেনি, সেখানে গেলে দেখতে পাবেন যে লগ্নের উপরে লগ্নে রবি বুধ আছে, সেখানে শনি দিছে 10 নম্বর দৃষ্টি, আর তার পঞ্চম দৃষ্টি। এই দুটি দৃষ্টি দেওয়ার কারণে বৃহস্পতির দৃষ্টি, ক্লাসটা এভাবেই কিন্তু বুঝিয়েছিলাম ওই ক্লাসে, যে বৃহস্পতি শুভকারক গ্রহ হওয়া সত্ত্বেও সে দৃষ্টি দিয়ে এই বুধাদিত্য যোগকে কিন্তু শক্তিশালী বা ভালো কিছু দিতে পারছে না। এটি কিন্তু ওই ভিডিওয়ে যাবেন, হ্যাঁ এটি আমি আলোচনা করেছিলাম, আমার মনে আছে। তাহলে বৃশ্চিক লগ্নে যদি বলি, তাহলে বৃহস্পতি চন্দ্র শুভকারক গ্রহ, কিন্তু বৃহস্পতি শুক্রের গৃহে গিয়ে অবস্থান করছে। আর শুক্র কিনা তখনও মনে হয় এই লগ্নের ধনভাবে, অর্থাৎ বৃহস্পতির গৃহে ছিল, সে একে অপরের ক্ষেত্র বিনিময় করেছিল। কিন্তু শুক্রের সঙ্গে বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করা, রাহুর সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় করা, এতে এমন কিছু শুভ ফল কিন্তু হয় না। শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় করা, এতে মনে হয় শুভ খুব একটা বেশি হয় না।
আর আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। তার ওই আপনি যেখানে ছিলেন যে মানে মকরের শনি কি রাশিতে যে আপনার মানে চন্দ্রমঙ্গল রয়ে গেছে, হুম। ওখানে আপনার কি মেরে দেবে ওই জায়গা থেকে কিন্তু চলে গেছেন স্যার। ওটা একটু ক্লিয়ার আপনার মানে হয় নাই। মকরের হ্যাঁ, শনিতে ধন্যবাদ। কি হবে আমি আর ক্লিয়ার কুম্ভের হয়নি। শনিতে কি হবে? হ্যাঁ, সেটি কিন্তু আমরা বলেই গেছি যে ক্লিয়ার এখানে হয়নি। আমরা এখনো ছক দেখা শিখিনি, আমরা ডিপ্লোমা কোর্স করতেছি। তো কথা হচ্ছে যে আমাদের আজকে 8 সংখ্যা চলছে, আগামী সপ্তাহে 9 সংখ্যার ক্লাস শেষ হলে আমরা এফিমেরিস থেকে হরোস্কোপ তৈরি করার থেকে তারপরে আমরা রুটিনে চলে যাব, আমরা একেবারে সিলেবাস অনুযায়ী ক্লাসে চলে যাব। তখন আপনাদের এই ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্সের সিলেবাস একসঙ্গে আমরা গ্রুপে দিয়ে দিব। তো যে যে ক্লাসগুলোকে আমাদের একসঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজন সেগুলোকে স্টার করে দিব, আর যেগুলো সম্পৃক্ত করার প্রয়োজন নেই সেগুলো আপনারা আলাদা আলাদা ভাবে করবেন। আমরা এভাবে ক্লাস তখন কিন্তু চালাবো। তো সেক্ষেত্রে জয়ন্তবাবু যে- একটি সহযোগিতা করেছেন, আমাকে একটি সিলেবাস করে পাঠিয়েছেন। নীরজ বাবুও গত বছর পাঠিয়েছিলেন, সেটি আছে, আর আমারও রয়েছে। সেই অনুযায়ী আমরা ডিপ্লোমা সিলেবাসটি করতেছি, এবং ইন্ডিয়া থেকে আমাদের অলরেডি ডিগ্রি কোর্সের সিলেবাস দিয়েছে। তো সেই অনুযায়ী আমরা ওইভাবেও যাব। তো কথা হচ্ছে যে যেটি স্বপনবাবু বললেন যে কুম্ভের শনি আর মকরের শনি, আমাদের এটা তো আমরা জানি যে মকরের শনি সে ঘাড় তেড়া, সে যা বলবে সেটি করে ছাড়বে। আর কুম্ভের শনি শান্ত, সে কি এটি তার ব্যক্তিত্ব। মাকে মেরে দেবে? হুম। সে কি হ্যাঁ, মাকে মেরে দেবে? এটাই বিষয়। সে কি মাকে মেরে দেবে? মকর এবং কুম্ভ দুটো শনি কিন্তু মাঠে মেরে দেবে না। ধনু লগ্ন আজকে, এই লগ্ন সাপেক্ষে মারবে না। আমরা স্যার যেটি বলতেছি স্যার ঠিক দাদা কেন। বলছেন হ্যাঁ, দাদা বলেন। বলছেন সে কি মাকে মেরে দিবে কিনা। হুম চন্দ্র তো মা, ও, তাকে মারবে এই, কিনা। হুম হুম স্যার আমি দাদার প্রশ্নের উত্তরটা দিই স্যার। হ্যাঁ, বলেন। শনি হ্যাঁ, কখনো কাউকে মারে না, শনি শিক্ষা দেয়। যদি মা, শিক্ষা দেয় বা মরার মতন করে ফেলে রাখে। হ্যাঁ, শিক্ষা দেয়। শনি মারে হ্যাঁ, না, শিক্ষা দেয়। সেই ক্ষেত্রে মা যদি ওইরকম থাকে তাহলে শনি শিক্ষা দেবে, মকরের শনি। আর কুম্ভের শনি ছাড় দেবে। আমি এইটুকু বলতে চাচ্ছি আর কি। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে মেরে দেবে না, সেটিও কিন্তু আমরা বলে গেলাম যে চন্দ্র নিজ গৃহে বসে আছে, দাড়িপাল্লার ভারটি কোন দিকে, এটি কিন্তু বললাম। ভারটি কিন্তু সেই শনির দিকে রয়েছে, এই দিকে কিন্তু ভার নেই। তো এইবার ধরেন এই মকরের 7.5 বা কুম্ভের 7.5, মকরেরও 7.5 এখন চলছে, কুম্ভ রাশিরও 7.5 চলছে। মে মাসের 19 তারিখ থেকে, ওই এপ্রিল মাসের 19 তারিখ থেকে এইবার মীন রাশিরও 7.5 শুরু হবে। এখন কথা হচ্ছে যে এই 7.5, ধরুন এখানে কর্কট রাশির 7.5 এই কিন্তু আগানো আছে। ধরেন এটা 1 1 2 3 3 আড়াই 7.5, এদিকে 6 8 8 বছর পরে কিন্তু কর্কট রাশি 7.5 শুরু হবে। তো ধরে নিন সেই 8 হুম বছরকে আমরা আজকে ধরে নিই। একটু ভাবুন তো হুম যে কর্কটের 7.5 আর মকরের 7.5 বা কুম্ভের 7.5 কি এক হবে? না, অবশ্যই আলাদা হবে স্যার, আলাদা হবে। কেমন আলাদা হবে? কেন আলাদা হবে? স্যার মকরে স্যার শনি হচ্ছে লগ্ন এবং আহ, আহ, না, রাশি অধিপতি এবং ধনপতি স্যার। আর এখানে আহ, কর্কট রাশির প্রথম ক্ষেত্রে ধাপ। সপ্তম এবং অষ্টম পতি স্যার। এখানে সপ্তম অষ্টম পতি মানে এখানে কিন্তু মানে মারক শনির একটা মারাত্মক কুপ্রভাব থাকবে স্যার। হুম, দেবাশিস চন্দ্র কিন্তু সঠিক পথে কথা বলছেন যে কর্কটের শনি সপ্তম এবং অষ্টম পতি, সে মারক, সে কিন্তু আমার রাশিতে আসছে, অর্থাৎ আমার ঘরের ভিতর আসছে, এবং আমাকেই সে শত্রু মনে করে, এবং সে প্রকৃত পক্ষে শত্রু বলবো। শনির শত্রু চন্দ্র এবং মঙ্গল আর হচ্ছে রবি। তো সেই শত্রুর ঘরে শনি গিয়ে ঢুকছে,
মারক শনি বুঝতে হবে যে কর্কট লগ্ন সাপেক্ষে একমাত্র মারক শনি, মারক গ্রহ শনি। সে চন্দ্র হচ্ছে তার শত্রুর ঘরের মধ্যে চলে আসছে, মানে শত্রু একটা ফাঁদ পাতেছে ওই মাছ মারার জন্য, যে জেলেরা জাল ফেলে, বড়শি পাতে, বা ধরেন ওই বাক্স পাতে, বিভিন্ন চারো পাতে, এর ভিতরে এসে শনি ঢুকে গেছে। তাহলে শনি এর ভিতর ঢুকে গিয়ে কি করবে, এই অনুধাবন যেদিন আমাদের আসবে সেদিন হচ্ছে আমরা বিচার করতে পারব। আর যখন এই চন্দ্র এখান থেকে শনি যাচ্ছে, বা শনি তার দ্বাদশে বসে আছে, ওই মানে ধনভাবে আছে, 7.5 চলছে, তখন এই যে আমার ঘরের মধ্যে আমার শত্রু আসছে, কথা হচ্ছে যে আমি আমার ঘরে বসে আছি, আমার ঘরে আমার শত্রু আসছে, তাকে কি করব, আর আমি শত্রুর ঘরের মধ্যে যে ঢুকেছি, এই দুটির মধ্যে পার্থক্য থাকবে না? অবশ্যই হ্যাঁ স্যার, থাকবে। সে তো পাওয়ার নিয়ে ঢুকতেছে স্যার। হ্যাঁ, সবাই কি যে ওই যে কি কোথায় যেন কোন রাজপ্রাসাদে যে যেন মুহূর্তের মধ্যে গুলি করে একেবারে সমস্ত সবাইকে, রাজপরিবার সহ সবাইকে নিধন করে দিয়ে আসছিল? নেপালে স্যার। নেপালে। আরো কোথায় ঘটেছিল মনে হয়, নেপাল ছাড়াও কোথাও ঘটেছিল। তো কথা হচ্ছে যে আমেরিকা। যেখানে ঘটে ঘটুক, তো আমাদের বুঝতে হবে যে শত্রুর ঘরের মধ্যে আমি গিয়ে আটকা পড়েছি, অর্থাৎ আমি যতই ওখানে অস্ত্রের তাক দেখাই না কেন, শত্রু কিন্তু সাইজ করে দিতেও পারে। আর স্যার এখানে এখানে শত্রু আমি আমার আমি ঘরের একটু বলবো মধ্যে স্যার। আসছে। স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে হচ্ছে স্যার চন্দ্র যখন এই শনি যখন চন্দ্রের রাশিতে যাবে স্যার, হুম, এখানে হচ্ছে স্যার চন্দ্র হচ্ছে জলরাশি, এবং হুম, এই চন্দ্র হচ্ছে জলকারক গ্রহ এবং রাশিটাও জলরাশি। হুম, আর শনি হচ্ছে পৃথিবীকারক গ্রহ। সে গেল, সে যদিও মারকপতি সপ্তমপতি, এটা দেবাশিস বলছে, কিন্তু যখন কর্কট রাশিতে সে যাবে, মাটি যখন স্যার জলে যাবে, তখন তো মাটির যে মানে ক্যাটাগরি, সেটা তো স্যার কর্দমাক্ত হয়ে যাবে। তখন সে তার যে গুণ, সে গুণটাকে হারিয়ে ফেলবে স্যার। হুম, পিতৃরাশির মানে শনি, মানে মাটির অত্যন্ত শক্তিশালী শনি, বুঝতে হবে স্যার। এই অত্যন্ত কঠিন শনি, কিন্তু জলের মানে কর্কট রাশির যে জল, সেটা তো স্যার মানে সমুদ্রের ভাতভাঙ্গা উচ্ছ্বাসের জল। সেই জলে এই যত শক্তিশালী মাটি হোক না কেন স্যার, ওই জলের দূরত্ব স্যার বেশি যাবে স্যার। এটা রাশিগত আমি বিচার করছি। আবার রাশিগত বিচার যদি স্যার আমি করি, ওই চন্দ্র যদি স্যার ইয়েতে আসে, এই মকরে আসে স্যার, তখন ওইখানে তো স্যার শনি অত্যন্ত শক্তিশালী এবং খুবই শক্তিশালী, মানে মাটিটা খুব শক্তিশালী, জল আসলো, তো এঁটেল সেই মাটি, শক্তিশালী শক্ত মাটি, মাটি বা জাম দেওয়া মাটি। হ্যাঁ, ওই মাটি স্যার জল দ্বারা সিক্ত হবে স্যার। হুম, মানে চন্দ্র আইসা ক্ষতি করবে, এটাই ক্ষতি করবে, জল দ্বারা সিক্ত হবে, অর্থাৎ ফসলের জন্য উর্বর হবে। এটাই আমার মত স্যার। জল চুষে নেবে, ওই হ্যাঁ মাটি স্যার। বরং জল চুষে নেবে। হ্যাঁ, সে জল দ্বারা সিক্ত হবে মানে তো স্যার মানে সে উর্বর হবে, উর্বরতা পাবে স্যার। আর মাটি কিছুটা নরম হবে, এবং সেটা ফসলের জন্য ফলদায়ী হবে স্যার। তাহলে তবে এবারে সেক্ষেত্রে কিভাবে দেখুন, লগ্নের যদি স্যার ওই যদি এই ধনু লগ্নের হয় আর স্যার, 2 মিনিট আপনি সুন্দর করে বলতে থাকেন, সুন্দর হচ্ছে বলা, আরো 2-3 মিনিট বলেন। যদি ধনু লগ্নে এই মকর রাশিতে সাড়ে চলে, সেক্ষেত্রে শনি তার মানে উর্বরতা শক্তি যেটা, সেটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ব্যক্তির ধনসম্পদ অনেক ভালো হবে। কিন্তু শনি চন্দ্রের যে বিশ্বযোগ সৃষ্টি হবে, সেক্ষেত্রে ব্যক্তির বাক্য ভাব, মানে ব্যক্তি যে কথা বলবে, সেই কথা বলাই কিন্তু তার জন্য ঝামেলা আসবে। কাজে এই যে সাড়ে চলবে, এই সাড়ে সে ব্যক্তির বাক্যভাবে সমস্যা হবে, অর্থাৎ সে সুবক্তা হবে না, তার কথাবার্তা কর্কশ হবে। যখনই সে অতিরিক্ত কথা বলবে, তখনই তার জন্য বিপদ আসবে। মানে তার এটা কি কথাবার্তা স্যার থেকে সমস্যা আসবে। এটা হ্যাঁ, কি ধনু স্যার ধনু লগ্ন সাপেক্ষে। ধনুলগ্ন এটা কি সাপেক্ষে তো এখানে আমরা তিনটে জিনিস দেখবো। অনেকগুলো জিনিসই দেখা যায়, কিন্তু তিনটে দেখা জিনিস যায়। দেখবো। একটা হচ্ছে বাক্য, একটা হচ্ছে তার হচ্ছে ধনভাব, তার হচ্ছে আর্থিক সঞ্চয়। ধনভাব, আর্থিক সঞ্চয়, এই এই জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হবে বলে আমি মনে করি না, কিন্তু তার বাক্যে সমস্যা সৃষ্টি করবে। এবং এই বাক্যের জন্য আর আমি ওই যে দ্বিতীয়ের মারকত্ব, সে মারকত্ব ফল পাবে তার বাক্যের জন্য। আর আমি একটু বলতে চাচ্ছিলাম যে এখানে
এটা প্রথম ধাপ হলে এবং দ্বিতীয় ধাপ হলে তৃতীয় ধাপ হলে 7.5-র আপনার মানে তখন কি পার্থক্য হবে না স্যার? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার যখন মকরে চন্দ্র অবস্থান করবে তখন তো সেটা হবে দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেজ। শনির অবস্থান যখন মকরে চন্দ্র থাকবে তখন সেকেন্ড স্টেজ, মানে ধনুতে তার প্রথম স্টেজ হবে। প্রথম স্টেজে শনি হচ্ছে ব্যক্তির পায়ে অবস্থান করে, দ্বিতীয় স্টেজে হচ্ছে তার মস্তকে অবস্থান করে, আর তৃতীয় স্টেজে তার কথাবার্তার মধ্যে অবস্থান করে। তো এখানে তো যখন মকরে শনি চন্দ্র থাকবে, আবার শনি যখন গোচর করবে তখন ব্যক্তির মস্তকে চন্দ্র অবস্থান করবে, মস্তকে যখন চন্দ্র অবস্থান করবে তখনই তো ওই তার, এটা লগ্নের বাক্য ভাব যেহেতু, তখন মস্তক যখন উল্টাপাল্টা হয়ে যাবে, কথাবার্তা উল্টাপাল্টা পড়বে। আচ্ছা, আবার ঠিক আরেকটা আছে জায়গায় স্যার। সমস্যা হবে, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের তো খাদ্য গ্রহণের ভাবও দ্বিতীয় ভাব, মুখমণ্ডল। তো এই শনিচন্দ্র যখন এখানে বসা হবে, বিষযোগ সৃষ্টি হবে, তার খাদ্য থেকে বিষক্রিয়ার একটা ব্যাপার থাকবে। এখানে বিষয়টা কি জয়ন্তদা, আমি একটু আপনার সাথে প্লাস করি আর কি, বা হ্যাঁ, বলুন। একটু অন্যদিকে যাই। যেমন বিশেষ করে আমরা যখন 7.5-এর জাতক যখন 7.5-এর কষ্টগুলা ভোগ করে, বিশেষ করে ওই জাতকের মানসিক চাপ, ওই জাতকের অর্থনৈতিক অবস্থা, ওই জাতকের শারীরিক অবস্থা, ওই জাতকের সামাজিক, এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি হাইলাইট হয়, হ্যাঁ, এই বিষয়গুলো সবচেয়ে বেশি হাইলাইট করে। তো সেই ক্ষেত্রে শনি যখন মকরে এই কর্কটে ইয়ে সৃষ্টি করবে, 7.5-এর সৃষ্টি হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু চন্দ্র তার নিজ নিজ রাশিতে, শনি সেইখানে কিন্তু শত্রুগৃহে যাচ্ছে, টোটাল ক্ষমতা নিয়ে, সম্পূর্ণ ক্ষমতা নিয়ে যাচ্ছে। সেখানে সেই জাতকের সামাজিক যদি তার পরিপ্রেক্ষিতে আধার গ্রহের অবস্থা অনুযায়ী সেখানে সে মানসিক চাপ পাবে না শারীরিক চাপ পাবে, ওইখানে তো তাকে একটা ফল ভোগ করতেই হবে। সাথে হ্যাঁ, সাথে একটা তো ওই সময় ফল ভোগ করতেই হবে। সেই সেই ফলগুলা মারাত্মক হবে কিনা ব্যক্তির ওই লগ্ন সাপেক্ষে অন্যান্য ভাবগুলি নিয়ে আসবে, এটাই তো। হ্যাঁ, এটা এখন হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে তো যে আমরা বিচার করি, লগ্ন সাপেক্ষে আমরা এই 7.5-এর সৃষ্টি হলো দ্বিতীয় ভাবে, দ্বিতীয় ভাবতে লগ্ন আমরা যা যা বিচার সাপেক্ষে তো করি। স্যারে বলে নাই স্যার, স্যারে তো বলছে রাশি অনুসারে। রাশি অনুসারে সাড়ে ঠিকই সাতই আছে। তো রাশি অনুসারেই বলবে ওনরা। যেমন 17 হ্যাঁ, তারিখকে বোঝার জন্য আমরা হ্যাঁ এইখানে স্যার। দেখেন 17 তারিখকে বুঝবো আমরা। তো এই হুম। লগ্নটাকে বুঝে মুছে ফেলবো। বোঝার সহজ পদ্ধতি হচ্ছে মকর লগ্নে শনি পাও। আমাদের কথা হচ্ছে 17 তারিখের শনিটা খারাপ শনি। তো খারাপ শনির ধরে নিন অষ্টমে এখানে রবি বসে আছে। এই যেটা ধরে নিচ্ছি সেটাকে আমরা বৃত্ত করছি। এইবার ধরেন শনি মারক লক্ষণাকে আনতে হবে। তাহলে শনিকে এই মকর লগ্ন, শনিকে নিয়ে এটাকে মুছি, তা নাহলে বুঝতে কষ্ট হবে। এইবার এখানে সিংহে গিয়ে অষ্টমে শনি মারক ঘরেই বসিয়ে দিলাম। আর কেতুটাকে আমি ওই 17 তারিখ, যেহেতু কেতু আছে না 7, ওই কেতুকে তুঙ্গস্থ করে আমি ধনুতে অথবা বৃশ্চিকে বসিয়ে দেব। এই ধরেন আবার বৃশ্চিকেও আমি বসিয়ে দিলাম এই কেতু। এই কেতু হচ্ছে প্রাপ্তি কেতু, আর এই কেতু হচ্ছে নিধন কেতু। তাহলে এই দ্বাদশে কেতু যদি মকর লগ্নের থেকে অষ্টমে শনি থাকে, এই রবি থাকে, রবির শত্রু ঘরে ঢুকেছে, কিন্তু সন্তানকে সে জায়গা দিচ্ছে না। যখন জায়গা দিচ্ছে না, রবি হচ্ছে রবির, যদিও শনি শক্তিশালী গ্রহ, মারক গ্রহ, কিন্তু রবির সঙ্গে শত্রুতা, চন্দ্রের শত্রু আর রবির শত্রু এক হবে না। রবির শত্রু চন্দ্রের থেকে 200 গুণ বেশি, বা রবির শক্তি, সেই শক্তির ঘরে সন্তান গিয়ে শত্রুতা করছে, তো এটি রবি কখনো মেনে নেবে না। এইবার কেতু 17 তারিখের 7-এর যে কেতু, কেতুকেও আমি তুঙ্গস্থ করে শক্তিশালী করলাম। তাহলে শক্তিশালী করে মকর লগ্নের ক্ষেত্রে বা মকর রাশির ক্ষেত্রে, মকর লগ্ন এবং মকর রাশি দুটোই ধরেন একই ধরলাম, এই আমরা ঘিরে দিলাম। তাহলে এই যে প্রাপ্তিটা হবে এটি কিন্তু ওই মারক প্রাপ্তিটাই কিন্তু আসবে।
আবার এই দ্বাদশে তো সরাসরি মারক আসবে। অর্থাৎ 17 তারিখের যখনই আমরা 17 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা দেখব, তখন কিন্তু তার প্ল্যানেটে রবির সাথে শনি আর ওই কেতুর একটা বিশেষ নেগেটিভ যোগসূত্র কিন্তু থাকতে হবে, পজিটিভ নয়, নেগেটিভ থাকবে এই প্ল্যানেটে, না হলে কিন্তু 17 তারিখে তার জন্ম হতে পারে না। তো রবি যদি মারক না হয় স্যার? রবি তো মারক হয়নি, রবি তো তার নিজ গৃহে বসে আছে। হ্যাঁ, তাহলে আমাদের কথা রয়েছে যে শনি মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। আচ্ছা, তাই এখানে মারক লক্ষণ আক্রান্ত হয়েছে না, বাবা সন্তানকে দেখতে পায় না, হ্যাঁ হ্যাঁ, বাবা তাড়িয়ে বের করে দেবে। হুম, এই প্ল্যানেটটির যদি পতাকি চক্র করা হয়, ত্রিপাপ আচ্ছা, চক্র যদি করা হয়, তাহলে হুম, ত্রিপাপ চক্রে যখন আমরা দেখব যে শনি রবি এবং কেতু এক লাইনে যখন অবস্থান করছে, তখনকার হ্যাঁ, সময়টা বিবেচনা করলে বুঝতে পারবেন যে এই 17 তারিখে জন্মগ্রহণকারী জাতকের ওই বছরটি কেমন যাবে বা কেমন গেছে। যাদের গেছে তারা বেশি অনুধাবন করতে পারবেন, যাদের যায়নি তারা শুধু শিখবেন, যখন ওই সময়টা আসবে তখন এটিকে যাচাই করে তারপরে হচ্ছে জ্যোতিষ শিক্ষা পূর্ণতা পাবে। স্যার এখানে স্যার শনি দুইভাবে মারক লক্ষণ আক্রান্ত হয়েছে স্যার। প্রথমত হচ্ছে স্যার গ্রহগত, সে পাপগ্রহ যুক্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে স্যার বাপগত, অষ্টম ভাবে আছে। এবং তৃতীয় একটা সম্ভাবনা আছে স্যার, যদি শনি এখানে দগ্ধ হয় স্যার রবির তেজে, তাহলে তিনটি ভাবে মারক লক্ষণ আক্রান্ত হতে পারে। হ্যাঁ, অর্থাৎ 17 তারিখের তখনই আমাদের এর সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে ওই ত্রিপাপ চক্র। শুধু ত্রিপাপ চক্র নয়, নবতারা চক্রেও যেতে হবে। ত্রিপাপ চক্রে যেমন পড়বে, নবতারা চক্রে যে দেখবেন ওই নিধন নক্ষত্রে যে নক্ষত্র পড়বে, পড়ে তবেই না সেই জাতকের এই 17 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার ওই জীবন ওইভাবে অতিবাহিত হবে। তখন তার শনি যদি দগ্ধ হয় স্যার, তাহলে শনির পাওয়ার কমে যাবে না? একটু কমে যাবে। শনি যদি একটু বক্রি হয় তাহলে একটু কমে যাবে। হুম, কমে গেলে ঠিক আছে। আমি কিন্তু বারবার একটি কথা বলেছি, গ্রহ বক্রি হলে, গ্রহ দগ্ধ হলে, বা আর কি হয়, গ্রহ নিচস্থ হলে তারা যে একেবারে চুপসে যায় তা কিন্তু নয়। নেগেটিভ গ্রহ যখন চুপসে যায় তখন তার নেগেটিভিটি একটু কমায়, কিন্তু তার উম, অবস্থান থেকে সে কিন্তু ফিরে আসে না। সরবে না। আমি যেমন ধরুন ওই যে কর্কটের চন্দ্র যেটি বললেন যে কর্কটের শনি, কথা হচ্ছে যে আমি ভুল করলে শুধরানোর আর জায়গা নেই, কিন্তু আপনারা ভুল করলে একটু শুধরানোর জায়গা আছে। তাহলে যদি আমি হই কর্কট, হ্যাঁ, তাহলে আমিই ভুল করে ফেলেছি, অর্থাৎ আমি এটি কিভাবে শুধরাবো। আর হচ্ছে আপনারা ভুল করেছেন মানে কি, আপনারা পরবর্তীতে প্রশ্ন করে আপনারা শিখতে পারবেন। অর্থাৎ চন্দ্র হচ্ছে মা, মায়ের কাছে, মায়ের কোলের কাছে গিয়ে যতই অন্যায় করি না কেন একটু যে বললে, নমনীয় হলে মা অনেকটা মেনে নেয়, কিন্তু বাবা মানতে চায় হ্যাঁ, না। হুম, বাবা শুনে এই জগতে ব্রিটিশ লতে বাবা সন্তানকে ত্যায্য করে, মা ত্যায্য করেছে এর পরিমাণ কত আর বাবা করেছে এর পরিমাণ কত। বাবা তেজ করছে এটা অনেক বেশি, মা তো বেশি না খুব কম? কমই আপনার। হ্যাঁ, এই জয়ন্ত স্যার কিন্তু সেটিই বুঝিয়েছেন যে চন্দ্র এখানে গিয়ে সে সমুদ্রের জলে সিক্ত হচ্ছে, মানে শনি ওখানে গিয়ে অর্থাৎ নরম হচ্ছে। নরম হয়ে যখন মায়ের কাছে চাচ্ছে তখন কিন্তু সেখান থেকে সে ভালো কিছু নিয়ে আসছে, বা কিছুটা অন্তত তার ক্ষিপ্র প্রভাব থেকে সে কিছুটা বেরোচ্ছে। মায়ের স্নেহে তখন ক্ষিপ্রতা কমে যাবে কি স্যার? সিংহে যে যখন বলছে তখন কিন্তু পার্বতী মানছে না, তুমি যতই নমনীয় হও না কেন, তুমি অন্যায় করেছো, অর্থাৎ তুমি বাইর হও। এবার ধরুন 17 তারিখ আমার জন্ম, তাহলে আমি এখানে সন্তানকে আমি চাইলাম না, তাহলে কি হবে? তাহলে কি হবে? কালকে ক্লাস বন্ধ হয়ে যাবে।
তাই না? হ্যাঁ স্যার। তাহলে কোনটা মারক বেশি? এভাবেই কিন্তু 7.5 বিচার করতে হবে, শনির তারিখগুলো বিচার করতে হবে। চন্দ্র 26 তারিখে জন্মগ্রহণকারী জাতকও শনির জাতক, কিন্তু সেখানে ওই তদনুরূপ চন্দ্রের কোলের ভিতর কিন্তু গিয়ে শনি যুক্ত হয়েছে এবং শুক্রকে সেখানে স্বচ্ছ একটি গ্রহ, যে কিনা যার মধ্যে দৈত্য গুরু হতে পারে, কিন্তু যার মধ্যে সেই গুরু মানে শিক্ষকতা বা নিট অ্যান্ড ক্লিনতা, স্বচ্ছতা, এগুলো শিল্পী সুলভ মনোভাব যার ভিতর রয়েছে, সেই ব্যক্তি কত রূঢ় হতে পারে। অর্থাৎ এই শনি কিন্তু নমনীয় শনি, অর্থাৎ এই শনি নিচস্থ হবে। ধরেন এই নিচস্থ হয়ে কন্যা লগ্নে নিচস্থ হয়ে অষ্টমে শনি বসে আছে, তাহলে কন্যা লগ্নের হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ পতি নাকি, হ্যাঁ, পঞ্চম এবং ষষ্ঠ পতি শনি, সে গিয়ে সপ্তম অষ্টমে গিয়ে নিচস্থ হলো। তাহলে কি হলো? এই শনির কি ওই ক্ষিপ্রতা থাকবে? এই শনির যে ক্ষিপ্রতা, এই শনি অষ্টমে গিয়ে কি সেই ক্ষিপ্রতা থাকবে? না থাকবে না, স্যার, এখানে তো ক্ষিপ্রতা থাকার কথা না। কমে যাবে কিন্তু। নিচস্থ হয়ে যাবে স্যার, কাজে কমে যাবে স্যার। আবার যদি অষ্টমে ধরেন তুলা লগ্নের রাজযোগকারক গ্রহ শনি, তাহলে সে অষ্টমে শুক্রের গৃহে গেল। তাহলে একই এই সিংহে শনি রবি যুক্ত আর বৃষে শনি রবি যুক্ত এক হবে? না স্যার, এক হবে না স্যার। না স্যার, একই তো না স্যার। হ্যাঁ, এভাবে বুঝে কিন্তু আমাদের ওই শনির বিচার করতে হবে, শনির ওই 7.5ও বিচার করতে হবে। সেটা 7.5 আমরা পরবর্তীতে আসবো, এটা আপনাদের নোট রাখতে বলছি। ঠিক আছে স্যার। স্যার ওখানে যদি একটু আমরা করে এটি জানতে চাচ্ছি, হ্যাঁ স্যার বলেন। একটু করে জানতে চাচ্ছিলাম যে যে শনির দৃষ্টি না পড়ে যদি শনি আর রবি যদি একই জায়গায়, রবির ঘরে যদি শনি এসে বসে, তাহলে ওখানে রবির পাওয়ারটা বেশ হবে না শনির পাওয়ারটা বেশ হবে? হ্যাঁ, ধরেন এই আমাদের মকর লগ্ন, মকর না, লগ্ন দৃষ্টি মকর পড়লো রাশি। না। হ্যাঁ, না বোঝাই, এটা বোঝেন আগে। আপনি যে প্রশ্ন করেছেন আমি বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ, শনিকে আমি ষষ্ঠে বসিয়ে দিলাম এখানে, এই যে হ্যাঁ। এই শনিকে ষষ্ঠে বসিয়ে দিয়ে তার তৃতীয় দৃষ্টি রবির উপরে ফেললাম, পড়েছে না? না, আমি আমি সেটা দৃষ্টির দিকে না, যাচ্ছি না। উনি আমি দৃষ্টি যাচ্ছি বলেনি যে স্যার। তাহলে উনি আমি বলছে বলছিলাম যে যেমন এক মকর এক লগ্ন ধরছেন এক- স্যার, হ্যাঁ মকর লগ্ন হ্যাঁ, ধরেন স্যার, আর শনি রবি সেম পজিশনে আছে। হ্যাঁ, এইটা সেম রেজাল্ট আছে। বলছি, এটা বলছিলাম। শনি রবি এই একই জায়গায় বসে আছে। হ্যাঁ, আর হ্যাঁ, লগ্নটা মকর, এখন এটা রেজাল্ট আছে উনি আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা বললামই যে পিতা তার নিজ গৃহে বসে আছে শক্তিশালী হয়ে, মানে হুম, রাবণের ঘরে বসে আছে। এইবার রাবণের যদি ওই মৃত্যুবাণটা ভেঙে না নিতে পারতো, তাহলে রাবণের বাড়ি যারা না দেখেছেন তারা অনুধাবন করতে পারবেন না যে উনি কত সেফটি দিয়ে বাড়িটি তৈরি করেছেন। গুগলে আপনারা দেখেন ছোট্ট একটি পাহাড়, কিন্তু পাহাড়ের মাঝখান থেকে কেটে উনি ঘরটি তৈরি করেছেন। সেই ঘরের ভিতর বৃষ্টিতে ওই পাহাড়ের উপরে জল বাঁধে পুকুর তৈরি করেছেন। পুকুরের ভিতর দিয়ে পাহাড়ের ভিতর থেকে ছিদ্র ছিদ্র করে নিয়ে যে জায়গায় জলের দরকার সেই জায়গায় জল যাচ্ছে, সারা বছর ধরে উনি জল খাচ্ছে। আবার যে রুমে উনি ঘুমাবেন, এসি তো আর সেই যুগে ছিল না, সেই রুমের চতুর্পাশ থেকে জল পড়ে ওই রুমটাকে ঠান্ডা করবে, এটি কিন্তু তৈরি করে রেখেছেন। এমনকি শত্রুরা আসলে বড় একটা পাথর ওই বাড়ির সামনে রেখে দিছেন, ওই পাথরটাকে আচ্ছা। শত্রুদের চাপা দেওয়ার জন্য ঠেলে ফেলে দেবেন, ফেলে দিয়ে শত্রুদের মেরে দেবেন, ওনার পরিকল্পনা ওনার মতো। সেই পাথরটা ঠেলে ফেলতে গেলে হ্যাঁ রাবণের মানে 10 জন রাবণ দ্বারা সম্ভব হবে কিনা সন্দেহ। যাই হোক, রাবণের শক্তি অনেক বেশি, উনি পারতেও না। তাছাড়া চতুর্পাশে কুমির টুমির দিয়ে রেখেছেন। তো এই রবি কিনা অষ্টমপতি, অষ্টমে বসে আছে, এ কিন্তু ওই হ্যাঁ, রাবণের মতো হাই ভোল্টেজ নিয়ে বসে আছে, ক্ষিপ্র হয়ে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। এখানে ছেলে আসুক আর
মানে মেয়ে আসুক আর সন্তান তুল্য কেউ আসুক, বা ধরুন এই শিক্ষা ছেলে